হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2 হালি জাভাস্ক্রিপ্ট টিপস। হ্যাঁ, 2 হালি ডিম না, 2 হালি জাভাস্ক্রিপ্ট টিপস। সো আজকের যে টিপসগুলো আমি দেখাবো সেগুলো অনেকটা ডিমের মতোই আপনাদের কাছে পুষ্টিকর বলে মনে হবে। আপনারা জানেন যে এর আগে আমি জাভাস্ক্রিপ্টের 8টা টিপস নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন এবং অনেকেই বলেছেন সেটা আপনাদের অনেক উপকারে এসছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম হালি হালি জাভাস্ক্রিপ্ট টিপস আপনাদেরকে উপহার দিব। সেজন্য আমি একটা সেপারেট প্লেলিস্ট করে দিয়েছি। সেই প্লেলিস্টটিতে এটা হচ্ছে আজকের সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওটি যারা দেখেননি তারা লিঙ্ক ডেসক্রিপশানে পাবেন, সেই সাথে প্লেলিস্টটিও আপনারা ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন। তো আপনারা সিম্পলি আপনাদের ওয়াচ লিস্টে এই প্লেলিস্টে অ্যাড করে রাখতে পারেন, যেন যখনই আমি এই প্লেলিস্টে ভিডিও দিব আপনারা যেন কোনো টিপস মিস না করেন। তো কি থাকছে আজকের টিউটোরিয়ালে? প্রথম যে টিপটা হবে সেটা হচ্ছে আমরা কিভাবে ভ্যালু সোয়াপ করতে পারি, সেটা একটা অ্যারে হোক অথবা কোনো একটা ভ্যারিয়েবল হোক। সেকেন্ড টিপ সেটা হচ্ছে কিভাবে আমরা ডমের কোনো এলিমেন্ট থেকে আমাদের ভ্যালুগুলোকে ক্লিপবোর্ডে কপি করে ফেলতে পারি। থার্ড যে টিপটা হবে সেটা হচ্ছে আমরা কিভাবে ডিস্ট্রাকচারিং অ্যালিয়াসেসের মাধ্যমে কোনো একটা অবজেক্টের প্রপার্টিগুলোকে যখন ডিস্ট্রাকচার করব তখন সেগুলোর কি নামটাকে ডিফল্ট হিসাবে না নিয়ে আমরা আমাদের নিজস্ব নামে সেটাকে ডিস্ট্রাকচার করতে পারি। ফোর্থ যে টিপটা হবে সেটা হচ্ছে কিভাবে আমরা ভ্যালুগুলোকে ডেটা টাইপ হিসেবে নিতে পারি। যেমন আপনারা স্ক্রিনে একটা ইনপুট টাইপ দেখছেন, সেখানে সেটা টাইপ হচ্ছে নাম্বার, কিন্তু যখন আমরা ডম দিয়ে সেটার ভ্যালুটাকে নিয়ে আসবো তখন কিন্তু সেই ভ্যালুটা স্ট্রিং হয়ে যায়। সেটাকে কিভাবে আমরা নাম্বার হিসাবেই নিতে পারি, এটা হবে আমাদের ফোর্থ টিপ। ফিফথ যে টিপটা সেটা হচ্ছে কিভাবে একটা অ্যারে থেকে ডুপ্লিকেট জিনিস আমরা রিমুভ করে ফেলতে পারি এক লাইনে। সিক্স যে টিপটা সেটা হচ্ছে দুইটা অ্যারের ভ্যালুগুলোকে কিভাবে আমরা কম্পেয়ার করতে পারি। সেভেন যে টিপটা সেটা হচ্ছে অ্যারের এলিমেন্টগুলোকে কিভাবে আমরা র্যান্ডমলি শাফল করতে পারি। এবং এইট এবং লাস্ট যে টিপটা সেটা হবে কিভাবে আমরা কমা অপারেটর ব্যবহার করতে পারি। যারা জাভাস্ক্রিপ্টে কমা অপারেটরের ব্যবহার জানেন না তারা আজকে একটা মজার জিনিস দেখতে যাচ্ছেন। তো খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে, তাই দেরি না করে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করে ফেলা যাক। টিউটোরিয়ালটা শুরু করছি আমাদের প্রথম টিপস দিয়ে। তো আমাদের কাছে একটা সিম্পল অ্যারে আছে, আমাদের কাজ হচ্ছে ভ্যালু সোয়াপ করা। মানে ধরেন 1-এর জায়গায় 5 চলে আসবে এবং 5-এর জায়গায় 1 চলে যাবে, বা যে কোনো এলিমেন্ট আসলে সোয়াপ করতে চাই আমরা। তো আমরা ধরে নিচ্ছি আমরা 1-এর জায়গায় 5 দিতে চাই এবং 5-এর জায়গায় 1 দিতে চাই, ঠিক আছে? তো সেটা করার অনেকগুলো ওয়ে আছে। প্রথম যেটা সিম্পল ওয়ে সেটা হচ্ছে টেম্প ভ্যারিয়েবল ইউজ করা, ঠিক আছে? কীরকম? যেমন আমরা সিম্পলি টেম্প নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যে কোনো নামে আপনারা নিতে পারেন, এবং আমি সেখানে যেহেতু 0 নাম্বার এলিমেন্ট সেটাকে আমি মানে টেম্প ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্টে রাখলাম। তারপরে আমার কাজ হচ্ছে 0 নাম্বার যে এলিমেন্টটা সেটাকে আমার কাজ হচ্ছে 4 নাম্বার এলিমেন্ট দিয়ে রিপ্লেস করে দেওয়া, সেটা আমি করলাম। এবং একইভাবে আমি যেটা করলাম সেটা হচ্ছে 4 নাম্বার এলিমেন্টকে আমি 0 নাম্বার এলিমেন্ট তো পাবো না, টেম্প দিয়ে রিপ্লেস করে দেওয়া, ঠিক আছে? এটা যদি আমি করি এবং আমি যদি console.log অ্যারে করি তাহলে আমরা আউটপুট পাবো আলটিমেটলি দেখেন সোয়াপ হয়ে গেছে, ঠিক আছে? সো আমি যেটা করেছি একটা index.html ফাইল নিয়েছি এবং সেখানে এই JS ফাইলটাকে ইনক্লুড করে রেখেছি এবং এটাকে লাইভ সার্ভারে রান করে রেখেছি, যার কারণে যখন আমি এটাকে কল করছি তখন এখানে আউটপুট দেখা যাচ্ছে। সো আপনারা এইভাবে দেখতে পারেন বা আপনারা নোট দিয়েও রান করতে পারেন, যেভাবেই করেন না কেন কাজটা এভাবে হচ্ছে। তো কেন আমাদেরকে টেম্প একটা ভ্যারিয়েবল নেওয়া লাগলো? যদি আমরা টেম্প ভ্যারিয়েবল না নিতাম তাহলে যদি আমরা অ্যারে 0-এর মধ্যে অ্যারে 4-কে ঢোকাতাম সাথে সাথে কিন্তু অ্যারে 0 চেঞ্জ হয়ে যেত। তারপরে যদি আমি অ্যারে 4-এর মধ্যে আবার অ্যারে 0 ঢোকাতাম তাহলে একই ভ্যালু আসতো, যার কারণে ভ্যালুটা চেঞ্জ করার আগে আমাদেরকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিতে হচ্ছে। এটা হচ্ছে একটা ওল্ড ওয়ে এবং সিম্পল ওয়ে। কিন্তু ধরেন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো যে না, তুমি এইভাবে ইউজ করতে পারবে না, তুমি আমাকে 1 লাইনে একটা সর্টিং করে দেখাও, ঠিক আছে? মানে সপিং করে দেখাও। তো সেটা করার 1 লাইনে যদি আমি এটাকে করতে চাই, এটা করার একটা সিম্পল ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারিং ওয়েতে, ঠিক আছে? আমি আরেকটা মেথডও দেখাবো। সো অ্যারে ডিস্ট্রাকচারিং সম্পর্কে জানেন না তাদের জন্য আমার টিউটোরিয়াল আছে, কাইন্ডলি দেখে আসবেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো আমি সেই ক্ষেত্রে যেটা করতে পারি, সিম্পলি আমি এরকম দুই পাশে দুইটা অ্যারেওয়ালা সাইন নিতে পারি, ঠিক আছে? তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার অ্যারে 0 যেটা আছে ফার্স্ট এলিমেন্ট সেটাকে নিলাম, এবং অ্যারে 4 যেটা আছে সেটাকে আমি সেকেন্ড এলিমেন্ট নিলাম, এবং এই জায়গাটাতে আমি জাস্ট সেটাকে উল্টে দিলাম, অ্যারে 4 এবং অ্যারে 0, ঠিক আছে? তারপরে যদি আমি console.log অ্যারে করি তাহলে আমার আউটপুট আসবে। আমরা সিম্পলি যেটা করি আগে এটাকে একটু কমেন্ট আউট করে নেই, এই যে। তারপরেও দেখেন আমার আউটপুট কাজ করছে। কিভাবে এটা কাজ করছে? কারণ আমি একটা সেপারেট অ্যারে নিচ্ছি, সেই অ্যারের ফার্স্ট এলিমেন্ট আমি নিচ্ছি অ্যারে 0, মানে এই ক্ষেত্রে হচ্ছে 1 এবং 5। তারপরে আমি এটা ইকুয়াল টু আমি করছি আরেকটা অ্যারে
সেটা ইজ ইকুয়াল টু আমি করছি 5 1, ঠিক আছে। তাতে কি হচ্ছে, অ্যারের যেহেতু আমরা জানি অ্যারের দুই পাশ যদি এরকম করি তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো সোয়াপ হয়ে যাচ্ছে, মানে অ্যারে 0 তাহলে মানে ফার্স্টে হচ্ছে 1,5, এই পাশে হচ্ছে 5,1, তার মানে সিম্পলি যখন ইকুয়াল করছি তখন জাস্ট পজিশনটা সোয়াপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে না, আমাদের যদি সিম্পলি ধরেন আমাদের একটা এরকম আছে, লেট এ ইজ ইকুয়াল টু ধরেন 1 এবং ধরেন বি ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এবং আমরা যদি এটাকে সোয়াপ করতে চাই আমরা সিম্পলি একইভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে এরকমভাবে অ্যারে দুটা নিতে পারি এবং আমরা এখানে সিম্পলি এ কমা বি এবং বি কমা এ করে দিতে পারি, তাহলেও আমার আউটপুট একই আসবে। আমি যদি এখন console.log এ বি দুটাই করি, দিলাম, দেখেন এই যে 2 1 হয়ে গেছে, সো উল্টে গেছে। সো এই সিম্পল এক লাইনে আমরা ভ্যালু সোয়াপ করে ফেলতে পারি। সো এটা আপনারা একটা ওয়ে দেখলেন। আচ্ছা, থার্ড আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমি যেটা করছি, আমি এইটাকেও কমেন্ট আউট করে ফেলছি, আমার এই জিনিসটা আমি রাখছি। আচ্ছা, এটাও থাকলো, ধরেন এটাও থাকলো, এটাও আমি এরকম কমেন্ট আউট করে রাখলাম। তৃতীয় একটা সলিউশন আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে ম্যাথ ইউজ করে। আমাদের উদ্দেশ্য সেই একই আছে, এক লাইনে কাজটা করা, ঠিক আছে। তো সেটাকে দেখেন আমি কিভাবে করছি। সিম্পলি আমরা লিখছি বি ইজ ইকুয়াল টু এ প্লাস এ ইজ ইকুয়াল টু বি মাইনাস বি, দ্যাটস ইট। এবং তারপরে দেখেন আমি console.log এ বি করছি, হ্যাঁ, তাহলেও দেখবেন জিনিসটা সোয়াপ হয়ে গেছে, এ 2 হয়ে গেছে, বি 1 হয়ে গেছে। কিভাবে হলো খেয়াল করেন, জাভাস্ক্রিপ্টে আমরা যখন এরকম এক্সপ্রেশন লিখি আমরা জানি প্রথম অর্ডার অফ এক্সিকিউশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের, হ্যাঁ। সো এ ইজ ইকুয়াল টু বি, এটা সবার আগে এক্সিকিউশন হচ্ছে, তার মানে এ এর মধ্যে বি এর ভ্যালু চলে যাচ্ছে, তার মানে এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। এবং এ ইজ ইকুয়াল টু 2, আবার একই সাথে এখানে তাহলে 2 মাইনাস বি এর ভ্যালু কত আছে, বি এর ভ্যালু তো চেঞ্জ হয়নি 2, তাহলে 2 মাইনাস 2 আলটিমেটলি এখানে কিন্তু 0, ঠিক আছে। সো তাহলে এই পাশটা কিন্তু আসলে নালিফাই হয়ে যাচ্ছে, মানে এই পাশটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, এই পাশের আর কোনো ভ্যালু থাকছে না, হ্যাঁ। আবার এখানে কি আছে, বি ইজ ইকুয়াল টু এ, হ্যাঁ। সো তাহলে বি ইজ ইকুয়াল টু তখন কি হচ্ছে এ, রাইট। সো এ তো শুরুতে 1 ছিল, সো তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, আর এ এর ভ্যালু তো এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সো মানে যখন এক্সিকিউশনটা হচ্ছে তখন কিন্তু আলটিমেটলি পুরা যে জিনিসটা সেটা কিন্তু সব একসাথে হচ্ছে, ঠিক আছে। সো যখন আমি ফার্স্টে এই কাজটা করাচ্ছি তখন আসলে আমি এর মধ্যে বি কে স্টোর করে রাখছি, তারপরে আমি বি কে বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে এই জায়গাটা নালিফাই হয়ে যাচ্ছে, আর বি ইজ ইকুয়াল টু এ করে দিচ্ছি। আমি সরাসরি বি ইজ ইকুয়াল টু এ যদি করতাম তাহলে বি এর ভ্যালুটা চেঞ্জ হতো ঠিকই, কিন্তু যেহেতু এ চেঞ্জ হয়ে গেছে তাহলে আমার আবার একটা টেম্পের প্রয়োজন হয়, সেই টেম্পের কাজটা করে দিচ্ছে আসলে আমার এই জাস্ট অর্ডার অফ এক্সিকিউশনটা। আমি যখনই এরকম করছি তখন বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট যেটা করছে, এ ইজ ইকুয়াল টু বি যখন এইটা এক্সিকিউশন আগে করছে, তো সে এর মধ্যে আসলে টেম্পোরারিলি সে বি এর ভ্যালুকে ঢুকিয়ে রাখছে, তারপর এখান থেকে বি বাদ দিয়ে দিচ্ছে, তাহলে আলটিমেটলি 2 মাইনাস 2 হয়ে এই জায়গাটা আসলে নালিফাই হয়ে যাচ্ছে, মানে এ ইজ ইকুয়াল টু বি, তার মানে এটা আসলে বি, ঠিক আছে, বি মাইনাস বি চলে যাচ্ছে, আর বাকি থাকছে এই যে বি ইজ ইকুয়াল টু এ। সো বি ইজ ইকুয়াল টু এও হলো, আবার ভ্যালুটাও হারালো না, মাঝখানে টেম্পোরারিলি জিনিসটা আসলে স্টোর করে রাখছি আমরা জাস্ট অর্ডারের মাধ্যমে। সো দিস ইজ অ্যানাদার ট্রিক। সো আমরা 3টা ট্রিক দেখলাম হচ্ছে সলভ করার, এবং এগুলো কিন্তু জাস্ট সিম্পল ট্রিক, আমরা যেগুলো জানি সেটা দিয়েই কিন্তু হলো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপ, ভ্যালু কিভাবে সলভ করা যায়, ক্লিয়ার। এবার আমরা পরের টিপটা দেখব। আমাদের সেকেন্ড টিপটা হচ্ছে কিভাবে আমরা ক্লিপবোর্ডে কোনো কিছুকে কপি করতে পারি। তো কীরকম ব্যাপারটা আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আমার যে index.html ফাইলটা আছে সেখানে আমি বডির মধ্যে আমার এই h1 ট্যাগ, এখন তো খালি 2 আলি জাভাস্ক্রিপ্ট টিপস এটা দেখা যাচ্ছে, তো সেখানে ধরেন আমার একটা নর্মাল পি ট্যাগ আছে, ঠিক আছে। আমি সেটার একটা আইডিও দিলাম, ধরেন PID, ধরেন টেক্সট, হ্যাঁ। এবং এটার মধ্যে ধরেন আমি দিলাম learnwithsumit.com, ঠিক আছে, এবং আমি পিটা শেষ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবং আমি ধরেন আরেকটা পি নিলাম, এবং সেখানে আমার সিম্পলি এখানে একটা বাটন আছে, ধরেন বাটন, এবং সেই বাটনের আইডি দিলাম ধরেন কপি, ঠিক আছে। আচ্ছা, সিম্পল বাটন, এবং সেখানে আমি একটা টেক্সট লিখে দিলাম কপি, এবং এখানে বাটন শেষ করলাম, তাহলে আমার আউটপুটটা এরকম আসছে। আমি চাচ্ছি যে যখন আমি এই বাটনটাতে চাপ দিব তখন এই লার্ন উইথ সুমিত টেক্সটটা কপি হয়ে যাবে, তার মানে হোয়াট এভার ইন দিস PID টেক্সট সেটা আমার কপি করে ফেলতে হবে, ঠিক আছে। এটা কিভাবে আমি ট্রিকি ওয়েতে সহজে করতে পারি, ঠিক আছে। ওকে, সো আমি যেটা করছি সবার আগে সেটা হচ্ছে আমার তো বেসিক্যালি বাটনে ক্লিক করে আমি আসলে কোনো একটা ফাংশন কল করে দিব, ঠিক আছে। সো আমি ধরেন আমার এই main.js এ চলে গেলাম, এবং সেখানে ধরেন আমি একটা
ফাংশন লিখছি, ঠিক আছে? সেটা হচ্ছে ধরেন হ্যান্ডেল ক্লিক, এই নামে আমি একটা ফাংশন নিলাম, যেটা আসলে ওই বাটনে ক্লিক করলে কল হবে। সো সেখানে আমি সবার আগে টেক্সটটাকে আমাকে কি বলবো, এই যে আমার যে টেক্সটটা আছে, এই যে পি এর মধ্যে, হ্যাঁ, এই টেক্সটটাকে আমাকে ধরতে হবে, রাইট? সো সেটা করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে সবার আগে এই ডম এলিমেন্টটা ধরি। তাহলে ডকুমেন্ট ডট, আমরা কোয়ারি সিলেক্টর ইউজ করতে পারি, কোয়ারি সিলেক্টর, এবং সেখানে আমার আইডি যেহেতু এটা, তাহলে আমাকে কি করতে হবে, হ্যাশ টেক্সট, ঠিক আছে? সো আমি টেক্সট থেকে ওটাকে আমি নিয়ে নিলাম ফার্স্টে। তারপরে ধরেন আমি একটা ফাংশন লিখছি, কপি টু ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ড, সেই ফাংশনটা আমি আসলে কল করব, ঠিক আছে? এবং আমার এই টেক্সটটা তো হচ্ছে ওই পি ট্যাগটা, সো সেইটার ডট ইনার টেক্সট, আমরা জানি ডমের ইনার টেক্সট, সেটা কল করে দিলেই আসলে আমার এটা চলে আসার কথা টেক্সটটা, সো সেটা আমি পাঠিয়ে দিলাম তার কাছে। সিম্পল কাজ। এখন এই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা আমি জাস্ট সিম্পলি এই বাটনের অন ক্লিকে আমি জাস্ট কল করে দিলাম, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে সিম্পলি এই কপি টু ক্লিপবোর্ড ফাংশনটাকে লেখা, ওকে? আচ্ছা, সো আমি ফাংশন কপি টু ক্লিপবোর্ড এটা আমি এখন লিখব, ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই যে আমাদের যে এই যে মানে ব্লকটা, এটা হচ্ছে একটা পি ট্যাগ, রাইট? সেটা পি হোক, স্প্যান হোক, ডিভ হোক, যাই হোক, সেখান থেকে আসলে কোনো একটা এলিমেন্ট কপি করাটা টাফ। কারণ আমাকে যেটা করতে হবে, যখন আমি কপি বাটনে চাপ দিব তখন আসলে আমাকে এই টেক্সটটা সিলেক্ট করে ফেলতে হবে, রাইট? তো সেই সিলেক্ট করার জন্য ডাইরেক্ট এরকম ডিভের এলিমেন্ট সিলেক্ট করাটা কমপ্লেক্স হয়ে যাবে। সেজন্য আমরা যেটা করব, আমরা একটা টেম্পোরারি টেক্সট এরিয়া নিব, হিডেন টেক্সট এরিয়া টাইপের, যে টেক্সট এরিয়ার মধ্যে আমরা ভ্যালুটাকে ঢুকিয়ে তারপরে সেই ভ্যালুটা সেখান থেকে সিলেক্ট করব। সেইটা করার ওয়ে আছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি সবার আগে যেটা করবো, আমি একটা টেক্সট এরিয়া তৈরি করব আমার নিজস্ব। আমরা জানি ডম এলিমেন্ট আমরা নিজেরা তৈরি করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেটাই আমি করব। সো আমি এরকম একটা এলিমেন্ট তৈরি করব। সো আমি যেটা করছি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটা হচ্ছে ডমের। বাই দ্য ওয়ে, আপনারা যারা ডম সম্পর্কে একেবারে আইডিয়া নেই তারা আমার ডম প্লেলিস্টটা দেখতে পারেন, তাহলে এই মেথডগুলো বুঝতে পারবেন। এটা একেবারে বেসিক। সো আমি এখানে একটা টেক্সট এরিয়া তৈরি করছি। সো আমি ফার্স্টে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমি একটা টেক্সট এরিয়া তৈরি করলাম। তারপরে আমার কাজ হচ্ছে এই এলিমেন্ট ডট, সেটার ভ্যালু যেটা, সেইটাকে আমি জাস্ট এখানে ধরেন আমার যে জিনিসটা আমি পাঠিয়েছি, এটা ধরেন আমি স্ট্রিং আকারে পাচ্ছি, সেই স্ট্রিংটা আমি এখানে ভ্যালু হিসাবে নিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমার কাজ হচ্ছে কি, আমার ডকুমেন্টের মধ্যে আমি তো একটা এলিমেন্ট বানিয়েছি, কিন্তু আমার ব্রাউজারে কিন্তু এটা এখনো আসেনি। তাহলে আমাকে আগে বডিতে, আমার HTML এর বডিতে সেটাকে অ্যাপেন্ড করতে হবে। তো আমি যেটা করছি, ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড, আমরা জানি অ্যাপেন্ড চাইল্ড, এটা আমরা কল করতে পারি। অ্যাপেন্ড চাইল্ড সেটা হচ্ছে, তারপরে আমি কি দিব, আমি যে এলিমেন্টটা তৈরি করলাম সেটা। তাহলে আমার টেক্সট এরিয়াটা চলে আসলো আমার ডমে, ঠিক আছে? এরপরে জাভাস্ক্রিপ্টের মজাটা, সেটা হচ্ছে আমরা এই টেক্সট এরিয়াটার সিলেক্ট মেথড কল করে দিলেই ব্যাস কাজ শেষ। সে সিলেক্ট করে ফেলবে টেক্সটটাকে, মানে একটা টেক্সট এরিয়া তৈরি হলো, তার মধ্যে ভ্যালুটা আমি নিলাম এবং সেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে আমরা সেটাকে কপি করতে পারবো জাভাস্ক্রিপ্টের আরেকটা বিল্ট ইন ফাংশন দিয়ে, ডকুমেন্ট ডট এক্সেক, ডকুমেন্ট ডট এক্সেক কমান্ড, যে চলেই এসছে, ডকুমেন্ট ডট এক্সেক কমান্ড, এই নামে একটা ফাংশন আছে যেটা হয়তো আপনারা কখনো শোনেননি, সেটাও ডমের আরেকটা মেথড। সো এক্সেক কমান্ডের মধ্যে বিভিন্ন কমান্ডের নাম দেওয়া যায়, যেমন কপি একটা কমান্ড আছে। আমরা যদি কপি পাস করি তাহলে সে যেটা করবে, হোয়াট এভার সিলেক্টেড, যেটাই সিলেক্টেড আছে সেই জিনিসটাকে সে কপি করে ফেলবে। তো আমরা যেহেতু আগে সিলেক্ট করে ফেলেছি, তাহলে সেই সিলেক্টেড জিনিসটাকে সে কপি করে ফেলেছে। এখন কথা হচ্ছে, ফাইনালি আমি যেটা করবো, আমার তো টেক্সট এরিয়াটা আমাকে একটু ট্রিকি ওয়েতে হ্যান্ডেল করতে হবে। টেক্সট এরিয়া তো আমি বানিয়েছি, এখানে তো টেক্সট এরিয়ার প্রয়োজন নাই, মানুষ তো ইউজার তো দেখে ফেলবে। সেই জন্য আমাকে যেটা করতে হবে, এখন ফাইনালি আমার কাজ শেষ, ওটা দিয়ে আমি কাজ করায় নিয়েছি। এখন আমি ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড চাইল্ড যেরকম করেছিলাম, আমি সিম্পলি রিমুভ চাইল্ড করে, রিমুভ চাইল্ড এলিমেন্ট, এটা দিয়ে আমি সিম্পলি এলিমেন্টটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে? সো তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আলটিমেটলি যখনই আমি কপি করছি, তারপর প্রথমে আমি একটা টেক্সট এরিয়া তৈরি করছি, তারপরে সেই টেক্সট এরিয়ার ভ্যালুটাকে সেট করে দিচ্ছি, ওই পি ট্যাগের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাকে সিলেক্ট করছি, কপি করছি, ফাইনালি টেক্সট এরিয়ার কাজ শেষ। টেম্পোরারি ভ্যারিয়েবলের মতো আগের এক্সাম্পলে একটা টেম্পোরারি জায়গার মাধ্যমে কাজটা করে সেটাকে আমি ফেলে দিলাম, দ্যাটস ইট। সো এখন যদি আমরা রিলোড দেই এবং আমি যদি কপি বাটনটায় চাপ দেই, আমি ধরেন এই কনসোলের এখানে পেস্ট করলাম, এই দেখেন
learnwithsumit.com. সো হোয়াট এভার ইনসাইড আপনি কিন্তু টেক্সট এরিয়া দেখতে পেলেন না। আমি যদি এখন এখানে ধরেন রিমুভ চাইল্ডটা না করি তাহলে ভিজুয়ালাইজ করতে পারবেন। এই রিলোড দিলাম, কপি, এই যে দেখেন টেক্সট এরিয়া, ঠিক আছে, আবারও কিন্তু এটা চেঞ্জ হয়েছে। সো বুঝতেই পারছেন। সো তাহলে আপনারা একটা ট্রিক শিখে গেলেন যে কিভাবে আমরা সহজে এরকম এই কপি টু ক্লিপবোর্ড ফাংশনটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এটা ছিল আমাদের 2 হালি টিপের মধ্যে সেকেন্ড টিপ। এবার আমরা তৃতীয় টিপ দেখব। আমাদের তৃতীয় টিপ হচ্ছে কিভাবে আমরা ডিস্ট্রাকচারিং অ্যালিয়াসেসের মাধ্যমে, শব্দটা শুনলে আপনাদের কাছে এখন একটু দাঁত ভেঙে যাচ্ছে বাট একটু পরেই বুঝবেন, ডিস্ট্রাকচারিং অ্যালিয়াসেসের মাধ্যমে আমরা কিভাবে একটা অবজেক্টের কি ভ্যালুগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। কীরকম? যেমন ধরেন, মানে বের করে ঠিক নিয়ে আসতে পারি না, রিনেম করতে পারি। যেমন ধরেন আমাদের একটা অবজেক্ট আছে, ধরেন আমি নাম দিলাম ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এবং ধরেন সেটার নাম দিলাম ধরেন জাভাস্ক্রিপ্ট, সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। নেম দিলাম এটা ফাউন্ডেড ধরেন 1995, হ্যাঁ, আচ্ছা, এবং ধরেন আরেকটা দিলাম ধরেন ফাউন্ডার, ধরেন নাম হচ্ছে ব্রেন্ডন আইক, ঠিক আছে। সো দিস ইজ এ সিম্পল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এখন আমার কাজ হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে আমরা জানি যে প্রপার্টিগুলোকে বের করে আনা যায়। যেমন ফর এক্সাম্পল আমরা যদি চাই এরকমভাবে এই পাশে আমরা ল্যাঙ্গুয়েজ অবজেক্টটা দিয়ে দিব। বাই দ্য ওয়ে অবজেক্ট ডিস্ট্রাকচারিং সম্পর্কে জানেন না তাদের জন্য টিউটোরিয়াল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো আমরা জানি এখান থেকে যদি আমরা নেম বের করে নিয়ে আসতে চাই তাহলে আমরা নেম নিতে পারি, যদি আমরা ফাউন্ডার নিয়ে আসতে চাই আমরা এভাবে নিতে পারি, রাইট। এবং আমি console.log দিলাম নেম এবং ফাউন্ডার, ঠিক আছে। সো সুন্দর মতো আমার দুইটা জিনিস দেখা যাচ্ছে। কিন্তু ধরেন আপনার অ্যাপ্লিকেশন অনেক বড়, সেখানে ধরেন এই নেম নামে আরও ভ্যারিয়েবল থাকতে পারে, হ্যাঁ, ফাউন্ডার নামেও ধরেন একটা ভ্যারিয়েবল থাকতে পারে। সো আপনি চাচ্ছেন যে না, আমি এই নামে বের করব না, আমাকে আসলে অন্য নামে বের করতে হবে, ঠিক আছে। সেটা আপনি কিভাবে করতে পারেন? হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেটা করতে পারেন যে এটাকে মানে নেম নিয়ে সেটাকে একটা টেম্পোরারি এর মধ্যে রেখে বা একটা ফাংশনের মধ্যে নিয়ে লোকাল ভ্যারিয়েবলের মাধ্যমে করতে পারেন, বাট সেটা কামবারসাম হবে। এটাকে শর্টকাটে করা যায়। কিভাবে? সেটা হচ্ছে সিম্পলি আপনি ধরেন এইটাকে জাস্ট একটা কোলন দিবেন, এটাকে বলা হয় অ্যালিয়াস, ঠিক আছে। অ্যালিয়াস মানে কি? অ্যালিয়াস মানে হচ্ছে অনেকটা নিকনেমের মতো, ছদ্মনাম বা শর্টকাট নাম বা ডাক নাম, সেরকম আর কি। সো নেম, ধরেন আপনি এটাকে চাচ্ছেন ধরেন এটার নাম দিতে চাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নেম, হ্যাঁ, এবং ফাউন্ডার সেটাকে ধরেন আপনি নাম দিতে চাচ্ছেন ক্রিয়েটর নেম, হ্যাঁ, এরকম নাম দিতে চাচ্ছেন। তাহলে আপনি এখন সিম্পলি এই ল্যাঙ্গুয়েজ নেম এবং এখানে ক্রিয়েটর নেম নামে আপনি এগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। আউটপুট একই আছে। সো তার মানে এটা অনেকেই হয়তো জানেন, বাট তারপর আমি বলে নিলাম যে ডিস্ট্রাকচারিং অ্যালিয়াস, এটা যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় অনেক সময় অনেকে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। সো এই টিপটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং মনে থাকবে, ঠিক আছে। এবার আমরা চতুর্থ টিপে চলে যাব। আমাদের চতুর্থ টিপটা হচ্ছে গেট ভ্যালু অ্যাজ ডেটা টাইপ। শুনে বুঝতে পারছেন না? এখনই বললে বুঝতে পারবেন। ধরেন আমরা আমাদের HTML-এ চলে যাচ্ছি এবং এই জায়গাটায় ধরেন আমাদের একটা ইনপুট বক্স আছে। ধরেন ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট না, ধরেন টাইপ ইজ ইকুয়াল টু নাম্বার, ঠিক আছে। ভ্যালু ইজ ইকুয়াল টু, ধরেন এখানে কোনো একটা ভ্যালু আছে, নাম্বার ভ্যালু 1 2 3, হ্যাঁ, এবং টাইপ তো দিয়েছি, সরি, ঠিক আছে। সো এটাই, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন যে এই ভ্যালুটাকে বের করে নিয়ে আসবেন, হ্যাঁ। তাহলে আমরা সিম্পলি সহজে যেটা করতে পারি, এটা একটা আইডি বসিয়ে দিই। ধরেন ইনপুট আইডি দিলাম ধরেন নাম্বার, আইডিও দিলাম ধরেন নাম্বার, হ্যাঁ। সো এটাকে যদি আমি ডম দিয়ে ধরতে চাই তাহলে আমরা সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পল ব্যাপার, এলিমেন্ট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, তারপরে আমরা সিম্পলি যেটা করতে পারি হ্যাশ নাম্বার, ঠিক আছে। এইটা যখন আমরা নেব, হ্যাঁ, তখন যে ভ্যালুটা আমরা পাবো সেটা কিন্তু একটা নাম্বার না, সেটা হচ্ছে একটা, ডেফিনেটলি সেটা একটা স্ট্রিং। অলওয়েজ আপনি যাই নেন না কেন, এটা যদি একটা ডেট ফিল্ডও হয়, আপনি যখন এটাকে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরবেন বা ডম এলিমেন্ট হিসাবে ধরবেন ভ্যালুটা, তখন এটা অলওয়েজ টেক্সট হয়ে যাবে। আপনি যদি চান যে না সেটাকে নাম্বার করবেন, নাম্বার হিসাবে একবারে ধরতে চান, সেটার একটা শর্টকাট আছে। চাইলে আপনি পার্স স্ট্রিং করে মানে পার্স নাম্বার করে আপনি সেটাকে নাম্বারে কনভার্ট করে নিতে পারেন, বাট আপনি যদি সেটা একবারে চান সেটার একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে কি, জাস্ট সিম্পলি ডট, এখানে সিম্পলি আপনার নাম্বার হিসাবে লাগবে, তাই না, ভ্যালু অ্যাজ নাম্বার, যে একদম সিম্পল বাংলা কথা, ডট ভ্যালু অ্যাজ নাম্বার,
এইটা দিলেই আপনি নাম্বার আকারে পাবেন। আমি যদি এখন এটাকে console.log এলিমেন্ট এটাকে যদি করি, দেখেন 1 2 3, এবং এটাকে আপনাকে কালার দেখেই বুঝতে পারছেন একটা নাম্বার। যদি শিওর হতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, সিম্পলি টাইপ অফ জাভাস্ক্রিপ্টের ইউজ করতে পারেন। এই দেখেন এটা একটা নাম্বার, এটা কিন্তু স্ট্রিং না, ঠিক আছে। ভ্যালু অ্যাজ নাম্বার যেরকম ইউজ করেছেন সেরকম ভ্যালু অ্যাজ ডেটও আছে, হ্যাঁ। সো আপনি যদি ডেট ফিল্ড হয় আপনি সেটাকে ভ্যালু অ্যাজ ডেট দিয়ে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা একটা খুবই ইউজফুল টিপ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 5th টিপে চলে যাব। আমাদের 5th টিপটা একদম সিম্পল। এটা হয়তো অনেকে জানেন, বা যারা আমার টিউটোরিয়াল ফলো করেন তারা হয়তো এর আগেও আমাকে বলতে দেখেছেন এটা, বাট সেটা আমরা আজকে একটু, অনেকে হয়তো জানেন না, তাদের জন্য বলছি। ধরেন আমার একটা সিম্পল অ্যারে আছে, ধরেন 1 2, হ্যাঁ, তারপরে ধরেন আবার 2, তারপরে ধরেন আবার 2, তারপরে 3 5, হ্যাঁ, তারপরে ধরেন 6, তারপরে আবার 5, হ্যাঁ, এরকম একটা অ্যারে আছে। আপনি চাচ্ছেন এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, মানে একদম ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বাদ দিয়ে করবেন। সো আপনি যেটা মনে করতে পারেন, ঠিক আছে, ফর লুপ ইউজ করি, হ্যাঁ, লুপ করে করে, যেটা আমাদের কমন স্ট্র্যাটেজি, সেটা আমরা না করে যদি আমি এক লাইনে করতে চাই, সেটার একটা সিম্পল সলিউশন আছে। সেটা হচ্ছে সেট ইউজ করা। জাভাস্ক্রিপ্টে আমরা জানি সেট নামে একটা ডেটা টাইপ আছে। বাই দ্য ওয়ে, যারা সেট নিয়ে জানেন না, সেটা নিয়ে আমার ডিটেল টিউটোরিয়াল আছে, কাইন্ডলি দেখবেন, খুবই উপকারে আসবে। এটা জাভাস্ক্রিপ্টের একটা কম্পারেটিভলি নিউয়ার ডেটা টাইপ এবং এটা খুবই ইউজফুল, হ্যাঁ। সেট যেটা কি করে, সেট হচ্ছে অ্যারের মতোই জিনিস, অনেকটা আমরা যখন আমরা স্কুলে সেট নিয়ে পড়াশোনা করেছি না, সেরকমই একটা জিনিস। এবং সেটা আলটিমেটলি আমরা জানি সেটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না, তো সেট হচ্ছে সেরকমই একটা জিনিস। আমরা যেটা করব, সিম্পলি যেটা হয়, আমরা জানি জাভাস্ক্রিপ্টে অ্যারেকে আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, আবার নিউ অ্যারে এভাবেও করতে পারি, হ্যাঁ। এইভাবে করাকে বলা হয় অ্যারে লিটারেল সিনট্যাক্স। আর যখন আমি নিউ অ্যারে করব তখন সেটাকে বলা হয় নর্মাল, মানে নিউ ক্রিয়েট করে অবজেক্ট টাইপের ওয়েতে, ঠিক আছে। সো সেটের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই লিটারেল সিনট্যাক্স ইউজ করতে পারবো না, আমাদেরকে সবসময় নিউ সেট এভাবে ইউজ করতে হয় যদি আমরা একটা সেট তৈরি করতে চাই, ঠিক আছে। সো এবং শুধু তাই নয়, তার মধ্যে যদি আমরা কোনো অ্যারেকে পাস করে দিই তাহলে অটোমেটিক সেটটা তৈরি হয়ে যায়। সো কোনো একটা সেট তৈরি করতে গেলে আমাদেরকে নিউ সেট কল করে অ্যারেটা পাস করে দিতে হবে, ঠিক আছে। শুধু অ্যারে না, সেটের মধ্যে আমরা যে কোনো ইটারেবলকে পাঠাতে পারি। বাই দ্য ওয়ে, ইটারেবল এগুলো যারা বোঝেন না তাদের জন্য আমার টিউটোরিয়াল আছে, কাইন্ডলি দেখে আসবেন, কারণ এগুলো সব রিলেটেড। সব বোঝাতে গেলে আসলে টিউটোরিয়াল বড় হয়ে যাবে। সেগুলো যেহেতু আমি অলরেডি বুঝিয়েছি, সো যার কারণে এগুলো বোঝাচ্ছি না। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অ্যারেটাকে আমি যেই পাস করে দিচ্ছি, সাথে সাথে সেটা একটা সেটে পরিণত হচ্ছে, ওকে। এই যে সেটটা হয়ে গেল, সেট কখনো ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারে না, ঠিক আছে। সো যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি সেট করে ফেলেছি, তারপরে আমার কাজ হচ্ছে সিম্পলি আমরা অ্যারে ডিস্ট্রাকচারিং ইউজ করতে পারি। এটাকে একটা অ্যারের মধ্যে নিয়ে আমরা সিম্পলি যেটা করব, স্প্রেড অপারেটর ইউজ করে, ডিস্ট্রাকচারিং না, স্প্রেডিং করে অ্যারের এলিমেন্টগুলোকে, মানে সেটের এলিমেন্টগুলোকে আমরা এই যে নিউ সেট যখন করলাম, সাথে সাথে এটাকে স্প্রেড করে দিলাম, সেটের এলিমেন্টগুলো স্প্রেড হয়ে গেল, তারপরে সেটাকে যেহেতু অ্যারে দিয়েছি, তাহলে এটা আলটিমেটলি সেটা একটা অ্যারে হয়ে গেল, ঠিক আছে। যখন আমি স্প্রেড করে দিব, তখন সেট যেহেতু একটা ইটারেবল নেয়, প্রত্যেকটা ইটারেবল এলিমেন্ট সে এখানে স্প্রেড করে দিবে, তারপরে আমি সেটাকে অ্যারে করে ফেললাম। সো আলটিমেটলি এটা একটা নতুন অ্যারে হয়ে গেল। সো আমি যদি এখন এটাকে console.log করি, তাহলে আমরা দেখেন 1 2 3 5 6। সো তাহলে সিম্পল ট্রিকটা কি, যখনই আমরা কোনো এরকম অ্যারে পাবো এবং সেখান থেকে ডুপ্লিকেট আমাদেরকে সরাতে হবে, আমরা সিম্পলি সেটাকে সেটে কনভার্ট করে আমরা সেখানে স্প্রেড অপারেটর ইউজ করে নতুন অ্যারে এভাবে পেয়ে যেতে পারি। সো এটা একটা সিম্পল ট্রিক, বাট খুবই ইউজফুল। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের পরের ট্রিকে চলে যাব। আমাদের 6 নম্বর প্রবলেমটা হচ্ছে, আমরা যদি দুইটা অ্যারেকে ভ্যালুর মাধ্যমে কম্পেয়ার করতে চাই, মানে আমাদের দুইটা অ্যারে আছে এবং আমরা চাচ্ছি সেই দুইটা অ্যারে এলিমেন্টগুলো সেম কিনা। হ্যাঁ, আমরা জানি দুইটা অ্যারে তো কখনো সেম হবে না, কারণ দুইটা অ্যারে ডেফিনেটলি রেফারেন্স টাইপ, সো ডেফিনেটলি তারা আলাদা, মানে যদি দেখতে একই রকমও হয় তারপরেও তারা আসলে আলাদা। কিন্তু আমরা চাচ্ছি যে ভ্যালু অনুযায়ী তারা সেম কিনা সেটা দেখতে, জাস্ট মানে অ্যারের এলিমেন্টের ভ্যালুগুলো সেম কিনা সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে একটা শর্টকাট ওয়ে কি হতে পারে আর কি। হ্যাঁ, তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ট্রিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যারের সর্ট মেথড ইউজ করে। কিভাবে? ধরেন আমি একটা সিম্পল ফাংশন নিচ্ছি, হ্যাঁ, ধরেন ফাংশনটার নাম দিলাম হ্যাজ সেম এলিমেন্টস, মানে এটা একটা ফাংশন যেটা হচ্ছে আসলে আলটিমেটলি এই ফাংশনের মধ্যে যখনই আমি দুইটা অ্যারে পাঠিয়ে দিব, তখনই সে আসলে বলে দিবে যে এই দুইটা অ্যারে ট্রু আর ফলস রিটার্ন করবে, যে এই দুইটা অ্যারে আসলে সেম কিনা, ঠিক আছে, মানে ভ্যালু অনুযায়ী সেম কিনা। তো আমি এটাকে একটা অ্যারো ফাংশনে নিচ্ছি, হ্যাঁ, এবং সেটার মধ্যে কি থাকবে, সেটার মধ্যে দুইটা অ্যারে থাকবে। ধরেন একটা অ্যারে এ, একটা অ্যারে হচ্ছে বি, প্যারামিটার হিসেবে সে দুইটা অ্যারে নিবে, ঠিক আছে। এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা,
ঠিক আছে, সেটা হচ্ছে আমি ওয়ান লাইনে লিখছি, কিন্তু দেখেন এটা ওয়ান লাইন সিনট্যাক্স। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে দুইটা লেংথ যদি সমান না হয় তাহলে চোখ বন্ধ করে আমাদের আর অন্য কিছু করার দরকার নাই, আমরা সিম্পলি বলে দিতে পারবো যে এটা ডেফিনেটলি এটা ইয়ে না, ট্রু না। সো আমি যেটা করছি এ ডট লেংথ এবং বি ডট লেংথ এটা যদি ট্রু হয়, মানে এটা তো আলটিমেটলি যদি না হয় তাহলে তো ফলস রিটার্ন করবে, এবং একই সাথে আরেকটা জিনিস আমাকে চেক করতে হবে, সেটা হচ্ছে ভ্যালুগুলো সেম কিনা। যদি এটা সে পাস করে যায় তাহলে পরের এতে যাচ্ছি ভ্যালুগুলো সেম কিনা, ঠিক আছে, সেটা দেখার জন্য। তো সেটা যদি আমি দেখতে চাই তাহলে অ্যারের এভরি নামে একটা মেথড আছে, এ ডট এভরি। ধরেন আমি যে কোনো, আপনি বি ডট এভরি দিয়েও শুরু করতে পারেন। সো আমি যে কোনো একটা দিয়ে শুরু করলাম, এ ডট এভরি, মানে এর প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে সে যাবে, এবং ভিতরে আমরা একটা কল ব্যাক ফাংশন দিতে পারি। অ্যারের অন্যান্য সমস্ত মেথডের মতো এখানেও আমরা একটা কল ব্যাক ফাংশন দিতে পারি, এবং সে সেখানে যেটা করবে, সে এখানে এই যে সে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইয়েতে সে আমাদেরকে মানে ভিতে ধরেন তার ভ্যালুটা দিবে, এবং আই হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, সো কি হবে, ধরেন এই অ্যারেটা, তো এই অ্যারের এভরি মানে কি শুনেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে সে যাবে। প্রথম এলিমেন্ট হচ্ছে এটা, প্রথমবারে সে এই এভরিতে এটা পাবে, সো সেখানে ভি এর ভ্যালু হবে, মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য এই ফাংশনটা, ভিতরের এই কলব্যাক ফাংশনটা কল হবে। ওকে, সো প্রথমবারে ভি পাবে 1 এবং আই হচ্ছে 0, এই হচ্ছে সিম্পল ব্যাপার। সো এরকম করে সে পাবে। হ্যাঁ, তো এখানে আমি সিম্পলি যেটা করছি, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে রিটার্ন করতে হবে ট্রু অর ফলস, ঠিক আছে। সো সেটা যদি আমি করতে চাই তাহলে আমি সিম্পলি যেটা করছি সেটা হচ্ছে এখানে সিম্পলি চেক করতে পারি ভ্যালুটা, যেহেতু আমি এ দিয়ে শুরু করেছি তাহলে আমি দেখবো যে এর ভ্যালুটা বি এর সেম ইন্ডেক্সের, মানে আই তো আমি পেয়ে গিয়েছি ইন্ডেক্স, সেম ইন্ডেক্সের ভ্যালুর সমান কিনা। ঠিক আছে, যদি সমান হয় তাহলে ট্রু হবে, তাহলে দুইটাই যদি ট্রু হয় তাহলেই একমাত্র এই স্টেটমেন্টটা, এই রিটার্নটা একমাত্র ইয়ে হবে। ঠিক আছে, সো তাহলে আমার এখানে এটা হ্যাঁ, আমার সব ভ্যালু ঠিক আছে। সো এই হচ্ছে আমার ফাংশন। সো আমি তাহলে একটা সিম্পল ফাংশন লিখে নিলাম, যেটা হচ্ছে কি করে, দুইটা অ্যারেকে নেয়, এবং তারপরে আমি ফার্স্টেই চেক করলাম লেংথ যদি সমান না হয় তাহলে তো এখান থেকেই বের হয়ে আসবে, আর যদি লেংথ এটা পাস করে তাহলে পরের কন্ডিশন হচ্ছে কি, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে যাবে, ভ্যালু এবং ইন্ডেক্স পাবে, এবং তারপরে সে চেক করবে সেম ইন্ডেক্সে বি অ্যারেতেও আছে কিনা। আপনি যদি এখানে এ ডট এভরি না দিয়ে বি ডট এভরি দিতেন তাহলে এখানে আপনাকে যেটা করতে হতো, ভি ইজ ইকুয়াল টু এ আই দিতে হতো। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা একটা ফাংশন লিখে ফেললাম। এখন আমি সিম্পলি যেটা করছি, আমরা দেখি আমাদের ফাংশনটা কাজ করছে কিনা। ধরেন আমাদের এখন ফাংশনটা আমি কল করি হ্যাজ সেম এলিমেন্টস, এবং সেখানে আমাকে দুইটা অ্যারে পাঠাতে হবে, রাইট। সো আমি ধরেন 1 আর 2 নামে একটা অ্যারে পাঠালাম, আর সেকেন্ড ইয়েতে ধরেন 2 আর 3 নামে একটা অ্যারে পাঠালাম, তাহলে ফলস আসার কথা, ফলস আসছে। যদি আমি এখানে এটাকেও 1 2 পাঠাই, দেখেন ট্রু আসছে। ঠিক আছে, সো তাহলে আমরা অ্যারে কম্প্যারিজনের জন্য একটা ছোট্ট ফাংশন লিখে ফেললাম, এবং ওয়ান লাইনেই কিন্তু। ঠিক আছে, সো আশা করি এই টিপটা আপনাদের মনে থাকবে। এটাও ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ওয়ান লাইনে এটার একটা সলিউশন দিতে। তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। 7 নম্বর টিপ হচ্ছে কিভাবে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে শাফল করতে পারি র্যান্ডমলি। হ্যাঁ, আপনার একটা অ্যারে আছে, আপনি যতবার কল করবেন ততবার আসলে শাফল হতে থাকবে, উল্টাপাল্টা হতে থাকবে। ঠিক আছে, সো আমরা একটা সিম্পল নাম্বার নামে একটা অ্যারে নিচ্ছি, ধরেন 3 4 5 6 এরকম একটা অ্যারে আমি নিচ্ছি। ঠিক আছে, আমার কাজ হচ্ছে এটাকে শাফল করা। সো এবার আমি আরও ওয়ান লাইনে একবারে লিখছি, যেহেতু আপনারা অলরেডি বুঝে গেছেন। সো আমি যেটা করছি নাম্বারস ডট অ্যারের সর্ট মেথড ইউজ করছি আমি। ঠিক আছে, অ্যারের সর্ট মেথডও ওই আগের ফাংশনের মতোই একটা কল ব্যাক ফাংশন রিসিভ করে। ঠিক আছে, এবং সেই কল ব্যাক ফাংশনের মধ্যে এখান থেকে আমাকে অ্যারে ডট সর্ট যেটা করবে সেটা হচ্ছে আমি সর্ট করতে চাই, রাইট। সো এই সর্টের মধ্যে যদি আমরা বাই ডিফল্ট যদি আমি কোনো ফাংশন না দিই তাহলে সে অ্যালফাবেটিক্যালি সর্ট করে, কিন্তু আমার এখানে কাজ হচ্ছে র্যান্ডম সর্ট করা। সো আমি চাইলে এইখানে ভিতরে আমরা একটা এটা মনে হয় আমি ভুল দিয়েছি, না ঠিকই আছে সো এইটার মধ্যে যদি আমরা একটা ফাংশন দেই তাহলে সেই ফাংশনটা আমরা যেভাবে লিখে দেবো সেইভাবে সে কাজ করবে। সো আমি যদি আপনাদেরকে অ্যারে ডট সর্টের ডকুমেন্টেশনে নিয়ে যাই, অ্যারে সর্ট জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যারে সর্টের ডকুমেন্টেশন W3 স্কুলসে। সিম্পল জিনিসটা চলে এসছে। সো এখানে আমি আপনাদেরকে এই দেখেন দ্য কম্পেয়ার ফাংশন, যে ফাংশনটা আসলে ভিতরে আমরা লিখতে যাচ্ছি। হ্যাঁ, সো এই কম্পেয়ার ফাংশনে আমরা রিটার্ন করতে পারি কিছু একটা। রিটার্নটা এক্ষেত্রে ট্রু অর ফলস না, রিটার্নটা এক্ষেত্রে যেটা হতে হবে সেটা হচ্ছে সে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই সে রিটার্ন করতে পারে। এখানে সেটা যদি আমরা একটু দেখি লাস্টে, যদি আমরা এখানে যাই, যদি আমরা একটু নিচে যাই, এই যে কম্পেয়ার ফাংশন, এই যে সে কি বলছে, ইফ দ্য রেজাল্ট ইজ নেগেটিভ
এ ইজ সর্টেড বিফোর বি, এই যে এ বি সে হচ্ছে এখানে পাবে। এ বি মানে কি? এ বি মানে হচ্ছে সিম্পলি মানে মানে সর্ট ফাংশন প্রত্যেকটার জন্য কল হবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য। এ হচ্ছে ফার্স্টে 1 এবং 2, এ আর বি মানে সে দুটা করে নিবে আর কি, 1 আর 2 ফার্স্টে নিবে, ঠিক আছে, তারপরে 1 3 1 4 মানে সে সবার সাথে সবার কম্বিনেশনই সে নিবে আসলে, ঠিক আছে। সো আমার এখানে আসলে এ বি আমি পাবো, এবং যখন আমি এখানে যদি আমি এখান থেকে যদি আমি নেগেটিভ ভ্যালু রিটার্ন করে দেই, তাহলে আমার এ ইজ সর্টেড বিফোর বি। তাহলে সে সিম্পলি যেটা করবে, প্রথম ভ্যালুটাকে সে যাই এ বি হিসাবে নিক না কেন, ধরেন আপনার সে কোনো একটা সাইকেলে এসে এই এ আর বি হলো 2 আর 3, ঠিক আছে। তাহলে যদি আমরা এখান থেকে যদি নেগেটিভ রিটার্ন করি, তাহলে কি হবে? এ ইজ সর্টেড বিফোর বি, তার মানে 2 3 এর আগে সর্ট হবে, আগে হবে। আচ্ছা, ইফ দ্য রেজাল্ট ইজ পজিটিভ, তাহলে বি ইজ সর্টেড বিফোর এ, তাহলে পরেরটা এ এর মানে ইয়েতে হবে। আর যদি ইফ দ্য রেজাল্ট ইজ 0, নো চেঞ্জেস আর ডান, তার মানে সর্টিংটা হবে না, মানে জাস্ট যা ছিল সেই অর্ডারেই থাকবে। এই হচ্ছে, তাহলে তিনটা জিনিস আমরা এখান থেকে রিটার্ন করতে পারি, পজিটিভ, নেগেটিভ অথবা 0। তো আমাদের কিন্তু এখানে পারপাস হচ্ছে জাস্ট র্যান্ডমলি সর্ট করা, ঠিক আছে। সো আমরা যে ট্রিকটা ইউজ করতে পারি এখানে, সেটা হচ্ছে সিম্পলি আমরা ম্যাথ ডট র্যান্ডম, জাভাস্ক্রিপ্টের যে ফাংশন আছে সেটা ইউজ করতে পারি। সো ম্যাথ ডট র্যান্ডম, এখান থেকে আমার একটা র্যান্ডম নাম্বার আমি এখান থেকে দিয়ে দিব, যা খুশি একটা হলেই হচ্ছে, হ্যাঁ। সো সেটা যদি আমি দিতে চাই, বাই দ্য ওয়ে ম্যাথ ডট র্যান্ডম সম্পর্কে আবার অনেকে হয়তো জানেন না ক্লিয়ারলি। ম্যাথ ডট র্যান্ডম বাই ডিফল্ট যেটা করে, আমি যদি ম্যাথ ডট র্যান্ডমের ডকুমেন্টেশনে যাই, ম্যাথ ডট র্যান্ডম কোনো কিছু ভিতরে না দিলে সে যেটা করে সেটা হচ্ছে সে, দেখেন, র্যান্ডম নাম্বার বিটুইন 0 অ্যান্ড 1, 0 থেকে 1-এর মধ্যে কোনো একটা র্যান্ডম নাম্বার সে দেয়। তো 0 আর, এবং বলে দিচ্ছে 1 এক্সক্লুসিভ, মানে একটা আবার ইনক্লুডেড না, তার মানে হচ্ছে সবসময় দশমিক ভ্যালু আসতে থাকবে, ঠিক আছে। সো এখানে তো আমাকে দশমিক ভ্যালু দিলে হবে না, আমাকে পজিটিভ বা নেগেটিভ নাম্বার দিতে হবে, তাই না? সো আমি চাই কখনো পজিটিভ কখনো নেগেটিভ নাম্বার দিব, ঠিক আছে, কিন্তু আমার এখানে কিন্তু অলওয়েজই পজিটিভ নাম্বার আসবে। সো আমি এটাকে আরও র্যান্ডমাইজ করতে চাই, তাহলে সিম্পলি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি 0.5 মাইনাস করে দিতে পারি, হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে আমার কখনো পজিটিভ আসতে পারে, কারণ এটা কি, এটা হচ্ছে 0 থেকে 1-এর আগ পর্যন্ত যত পজিটিভ আছে তার থেকে আমি হাফ, তার মানে নেগেটিভের অংশে দিয়ে দিলাম, হাফ পজিটিভের অংশে রাখলাম, ঠিক আছে। সো এখন যেটা হবে, কখনো পজিটিভ হবে কখনো নেগেটিভ হবে। সো আমরা যদি এখন এটাকে কনসোল ডট লগ করি এবং আমরা আমাদের আউটপুটে চলে যাই, এই দেখেন প্রথমে 165 এটা আসলো, আমি যদি রিলোড দেই এটা, এই যে দেখেন সবসময় সে একবার এক এক রকম আসছে, ঠিক আছে। ট্রিকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম কথা হচ্ছে অ্যারে ডট সর্ট বুঝতে হবে। অ্যারে ডট সর্টের এখান থেকে আমরা দুইটা করে, অ্যারে ডট সর্টের কাজ হচ্ছে সে দুইটা করে পেয়ার আকারে নেয়, মানে একদম পুরো কম্বিনেশন করে যতগুলো সম্ভব, 1 2 1 3 1 4 1 5 1 6 তারপর 2 3 যতগুলো সম্ভব সবগুলো সে এখানে এ বি আকারে নেয়, এবং নিয়ে তারপরে এখান থেকে আমাকে পজিটিভ, নেগেটিভ অথবা 0 রিটার্ন করতে হবে। সো আমি এখানে কখনো পজিটিভ করছি কখনো নেগেটিভ করছি, যেন সবসময় এটা র্যান্ডমলি সাফল হতে থাকে। সো আশা করি টিপটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের লাস্ট টিপে চলে যাব। আমাদের লাস্ট টিপটা খুবই বিউটিফুল, সেটা হচ্ছে কমা অপারেটরের ব্যবহার। অনেকেই হয়তো কমা অপারেটরের নাম জীবনে শোনেন নাই, আজকে হয়তো ফার্স্ট শুনছেন। যারা শুনেছেন তাদেরকে কনগ্রাচুলেশনস, যারা শোনেননি তাদের জন্য এই অংশটুকু। সো কমা অপারেটর আমি ডিটেল না বলে আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আমার এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, সেটার মধ্যে ধরেন 1 আছে। আমি যদি এক্স ইজুকাল টু এইভাবে লিখি, এক্স প্লাস প্লাস কমা এক্স, এইভাবে লিখলাম। এখন আমি কনসোল ডট লগ এক্স করছি, কি হবে আউটপুট? কোনো আইডিয়া? খেয়াল করেন, আউটপুট আসছে 2। ওকে, আমি নিজেও কমা অপারেটরের ব্যবহার ধরেন জানি না। আমরা সিম্পলি এমডিএন ডকুমেন্টেশনে চলে এসেছি, কমা অপারেটর, তার প্রথম লাইনটা শুধু খেয়াল করেন, এই লাইনটা বুঝলেই হবে। দ্য কমা অপারেটর evaluates each of its operands from left to right and returns the value of the last operand। তার মানে কমা অপারেটরের অপারেন্ড এটা হচ্ছে অপারেটর, আর অপারেন্ড কাকে বলা হয়? এই অপারেটরের লাস্টে এবং ফার্স্টে এবং লাস্টে যেগুলো আছে, যদি প্লাস হতো এখানে তাহলে এই দুটা হয়তো প্লাসের অপারেন্ড আর কি। সো এরা হচ্ছে অপারেন্ড। সো সে কি বলছে? সে বলছে প্রত্যেকটা অপারেন্ডকে সে এভালুয়েট করে, মানে এক্সিকিউট করে, এবং রিটার্ন করে দেয় লাস্ট অপারেন্ডটা, ঠিক আছে, লাস্ট অপারেন্টের যে ভ্যালুটা সেটা। সো খেয়াল করেন, এক্স প্লাস প্লাস মানে কি? এক্স ইজুকাল টু এক্স প্লাস 1, তার মানে এক্সের ভ্যালু সে ফার্স্টে 2 করছে, সেকেন্ড অপারেন্ডে কি আছে? এক্সটাই দিচ্ছে, তার মানে 2, সেইটাই সে রিটার্ন করে দেয়, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 2, যার কারণে আমরা যখন এখানে দেখছি তখন এটা 2 পাচ্ছি,
ক্লিয়ার? সো কি হলো, কমা অপারেটর যেটা সিম্পলি করে দুইটা অপারেন্ডকেই এক্সিকিউট করে, দুই পাশে আমাদের এক্সপ্রেশন থাকতে পারে এবং সে পরেরটাকে এই রিটার্ন করে দেয়। যেহেতু সেই রিটার্ন ভ্যালুটাকে আমি এক্স এর মধ্যে রাখছি, তাই কনসোল ডট লগ এক্স হচ্ছে এটা। আপনি যদি এটাকে অন্য কোনো নামেও দেন সেটা কনসোল ডট লগ করলেও এই ভ্যালুটাই আসবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে কমা অপারেন্ডের ব্যবহার। আরও যদি আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন সিম্পলি ধরেন একদম সিম্পল একটা নেই, ধরেন এক্স ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 3। এটাও ইন্টারভিউতে কোশ্চেন করলে অনেকে বলতে পারে না। ধরেন এখানে কনসোল ডট লগ, এবার আপনি ধরেন এক্স করবেন, এবার ধরেন এক্স না, এটাকে ধরেন আমরা ওয়াই নাম দিলাম, এটাকে নাম দিলাম ওয়াই, হ্যাঁ, এবং ধরেন এখানে লেট দিয়ে দিলাম এই। আপনাদের কি মনে হয় একটু আগে যেটা আমরা শিখলাম কি হবে, দুইটা অপারেন্ডে এক্সিকিউট হবে। তো এক্সিকিউট এটা তো একটা মানে জাভাস্ক্রিপ্টে তো নাম্বার, এটাও একটা ভ্যালিড এক্সপ্রেশন। তো মানে ফার্স্টে 2, তারপরে হচ্ছে 3 এবং এটাই রিটার্ন করে, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 3 হবে। তো আমরা যদি এটা দেখি ওয়াই ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ। সো খুব সিম্পল এক্সাম্পল দেখলাম, আমরা এবার একটু কমপ্লেক্স এক্সাম্পল দেখবো, তাহলে বুঝবেন কমা অপারেটরের ব্যবহার কি হতে পারে। ঠিক আছে, আমরা সিম্পলি ধরেন একটা লেট ইউজ করি, নাহলে আবার আমাকে অনেকে সমালোচনা করবেন। তো লেট এ, আমি একটা 2 ডাইমেনশনাল অ্যারে নিচ্ছি। ঠিক আছে, ধরেন এরকম একটা 2 ডাইমেনশনাল অ্যারে 1 2 3 ধরেন 4 পর্যন্ত, আরেকটা ধরেন একটা করে কমাই দিই আর কি, 3 4 5, এটাতে 3টা, পরেরটাতে ধরেন 5 6, এবং লাস্টেরটাতে ধরেন সিম্পলি 7। এই 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে দিয়ে আমাকে লুপ করতে হবে, তাই না? লুপ করে আমি ধরেন একটা কিছু করব। সো আমি সিম্পলি একটা ফর লুপ লিখছি র্যান্ডমলি যা মনে আসছে। সো ধরেন আমি আই ইজ ইকুয়াল টু 0 দিয়ে শুরু করলাম। এই আয়ের কাজ হচ্ছে ধরেন আমার এই মানে এটা তো একটা 2 ডাইমেনশনাল অ্যারে, এ অ্যারের এইটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড এলিমেন্ট। সো এ অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইন্ডেক্স হচ্ছে ধরেন আই। তারপরে ধরেন আবার যে ভিতরে যেগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে আমি যেতে চাই। ঠিক আছে, তাহলে আমার কি আরেকটা লাগবে? হ্যাঁ, তাহলে আমরা জানি ফর লুপে কিন্তু দুইটাও ইউজ করা যায়, তো যতগুলো খুশি ইউজ করা যায় কিন্তু। সো আমি ধরেন যে শুরু করলাম 3 থেকে, মানে যে আবার শুরু করলাম লাস্ট থেকে, মানে লাস্ট থেকে আমি শুরু করবো আবার যেটা। ঠিক আছে, সো সেটা নিলাম আমি এখানে, এবং আই আমি দেখছি যতক্ষণ পর্যন্ত অ্যারেটা শেষ না হয়। ধরেন আমি ডাইরেক্ট দিয়ে দিলাম 3 পর্যন্ত, এবং আই প্লাস প্লাস করলাম। ঠিক আছে, এবং এইখানে দেখেন আমি কমা অপারেটর ইউজ করছি, জে মাইনাস মাইনাস। ঠিক আছে, সো এখানে আমাকে কি দিতে হয়, এখানে আমাকে কিন্তু মানে সেটার ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট সেটা দিতে হয়, সেখানে আমি কমা অপারেটর ইউজ করতে পারবো। যখন আমি কমা অপারেটর ইউজ করছি এটাও এক্সিকিউট হচ্ছে, এটাও এক্সিকিউট হচ্ছে, এবং একই সাথে ভ্যালুগুলো কিন্তু ইনক্রিমেন্টও হচ্ছে। ঠিক আছে, সো যখন আমি এই কাজটা করব, তারপরে আমি সিম্পলি এখানে ধরেন সিম্পলি আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কনসোল ডট লগ ধরেন এইভাবে লিখি, ধরেন এ, তারপরে ধরেন এরকম আই, তারপরে হচ্ছে একটা কিছু দিয়ে দেই আর কি, এটা শেষ করি, তারপরে এরকম, তারপরে ধরেন জে প্লাস, তারপরে আমি আবার এটা শেষ করব, রাইট? সো শেষ করলাম, তারপরে হচ্ছে ইজ ইকুয়াল টু এটা, তারপরে ফাইনালি এ আই জে এই। সো এখানে কোনো একটা ভুল হয়েছে আমার, ও সরি, এই জায়গাটায় ভুল হয়েছে, এখানে তো কমা হবে, সরি এই। সো দেখেন, এই দেখেন ফার্স্টে এ 0 3 4, তারপরে এ 1 2 5, এ 2 1, মানে একটা হচ্ছে কমেছে, একটা হচ্ছে মানে এটাও কমেছে আর এটা হচ্ছে বেড়েছে। সো আমি জাস্ট 4 5 6 7 মানে প্রত্যেকটার আসলে এই যে 4 5 6 7 লাস্ট এলিমেন্টগুলো আসলে প্রিন্ট করেছি এবং ইন্ডেক্সগুলো দেখিয়েছি। সো তাতে আপনারা যেটা বুঝলেন যে এইটা কিন্তু কমা অপারেটরের ব্যবহার আর কি। আমি এইখানে আমাকে ফরে আমাকে এখানে একটা এক্সপ্রেশন দিতে হয়, তাই না? তো আমি কমা দিয়ে এখানে মাল্টিপল কাজ কিন্তু করে ফেলতে পারছি, কারণ আমার এই আই ইজ ইকুয়াল টু 0 এটাকেও এক্সিকিউট করা দরকার, জে ইজ ইকুয়াল টু 3 এটাকেও এক্সিকিউট করা দরকার, কিন্তু আমার কাজ কিন্তু এখানে একটা এক্সপ্রেশন লেখা। এরকম কেসে আমরা কমা অপারেটর ব্যবহার করতে পারি। অনেকেই কমা অপারেটরের ব্যবহার জানেন না, সো তাদেরকে আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এটার আরও ইউজ কেস দেখতে পারবেন। খুবই সুন্দর একটা জিনিস, আমরা অনেক সময় ব্যবহারও করি, বাট যখন জিজ্ঞেস করা হয় জব ইন্টারভিউতে তখন অনেকে মুখের দিকে তাকিয়ে থাকে, যার কারণে এই টিপটা আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো আশা করি আপনাদের এই সবগুলো টিপ ভালো লেগেছে। যদি ভালো লাগে কাইন্ডলি লাইক দিবেন এবং অবশ্যই এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আপনারা আমার আগের টিপের ভিডিওটা বেশ পছন্দ করেছিলেন, যার কারণে আমি একটা প্লেলিস্ট চালু করে দিচ্ছি, এবং সেই প্লেলিস্টটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সেই প্লেলিস্টে আমি রেগুলারই প্রতি সপ্তাহেই চেষ্টা করব জাভাস্ক্রিপ্টের বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করার। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার এভরিওয়ান।